আনিসকে যেমন খুন করে দিয়েছে সেই রকম হয়তো আমাকেও খুন করে দিতে পারতো। প্রধান ছিল, তেনার কথাই এখানে গাছের পাতা পর্যন্ত লড়তো। কে ছিল তার নামটা তো এখন বলাই যায়। তিনি, তার নাম এখন আমি বলছি না। মানে আপনাদের বাড়ির মেয়েরা এই মানে বাইরে বেরোলে তাদের ওপর কোনো কটূক্তি বা তাদের ওপর কোনো হুমকি দেওয়া হতো কি? হুমকি দেওয়া হতো, কিন্তু এখন আর দেয়নি, দিতে পারে না। কেন? যেহেতু আমার বাড়ির সামনে পিকেট পুলিশ বসানো আছে। 4 বছর পেরিয়ে গেল, এখনও কেস সঠিক তদন্তটা হয়নি। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, আর পরিবর্তনের ডাক যখন বর্তমান শাসক দল তৎকালীন বিরোধী দল বিজেপি দিয়েছিল, তখন তারা বারংবারই বলেছিল যে পরিবর্তনের পর, ক্ষমতার পরিবর্তনের পর তারা যদি ক্ষমতায় আসে তাহলে এ রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। কারণ বিগত 15 বছরে আমরা বারংবার দেখেছি নানান রকমভাবে অত্যাচারের শিকার হতে হয়েছে প্রচুর মানুষকে। তখন শাসকের আইন চলতো। একই রকমভাবে এ রাজ্যে যখন ক্ষমতায় বিজেপি এসছে, তারপরে এই 15 বছরে যে সমস্ত মানুষের সঙ্গে অন্যায় ঘটেছিল তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম হলো আনিস খান। 2022 সালের সেই ঘটনা আমাদের প্রত্যেকেরই মনে আছে। তার পরিবার এখনও লড়ে যাচ্ছে ছেলের ন্যায় বিচারের জন্য। তার পাশাপাশি তামান্নার পরিবার রয়েছে, আরজি করের নির্যাতিতা অভয়ার পরিবার রয়েছে, সেই সঙ্গে আরও একাধিক পরিবার এই গোটা রাজ্য জুড়ে রয়েছে যারা এই তৃণমূলের দুষ্কৃতীদের হাতে অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে। ক্ষমতার যখন পরিবর্তন হলো, ক্ষমতায় আসার পরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কটা পরিবারের সঙ্গে দেখা করলেন, তার মধ্যে আনিস খানের পরিবার ছিল, তামান্নার পরিবার ছিল, আর কাকদ্বীপে যে দেবু দাস ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছিল ভোটের 2018 ভোটের সময়, তার পরিবারের সঙ্গেও দেখা করলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আনিস খানের বাবা। কাকু, প্রথমেই যে কথাটা জিজ্ঞাসা করব, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, কি মনে করছেন যে ছেলের ন্যায় বিচার বর্তমান সরকার কি দিতে পারবে? দেখো, আগের সরকার যিনি ছিল মমতা ব্যানার্জি, ওনার পুলিশকে দিয়েই উনি এখানের গ্রামের যিনি প্রধান, উপপ্রধান, যারা গুন্ডা বাহিনী টিএমসির, তাদেরকে দিয়ে এই আনিসকে খুন করিয়েছে। পুলিশ প্রশাসন হাতিয়ে তারা জড়িত আছে। এবার সেই ন্যায় বিচারটুকুন আমি পাইনি, তাই সেই বিচারের জন্য লড়াই করে যাচ্ছি, লড়াই করেই আসছি। আমি চেয়েছি আমার আনিস খুনের ন্যায় বিচারটুকুন পাওয়ার জন্য। সেই জন্যে আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি ছিল এবং দমকলের বিধায়ক মফিজুল রানা ছিল, মোস্তাফিজুর রানা ছিল। ওনারা টাইম করে সিএমের সঙ্গে আমাদেরকে যোগাযোগটা করিয়েছে। আমি গেছিলাম, তামান্নার মা গেছিল, আর কাকদ্বীপের যিনি, যার মাকে বাবাকে ভোটের একদিন আগে পুড়িয়ে মারা হয়েছিল, তিনি ছিলেন। আমাদের কথা সিএম সাহেব সবই শুনেছে, নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে ন্যায় বিচারটুকুন, যারা অন্যায়কারী তাদের বিচারটা আমাদেরকে পাওয়ার জন্য। আমাদেরকে আশা দিয়েছে আপনারা নির্ভয়ে থাকবেন, আপনাদের ন্যায় বিচারটুকুন আপনারা পাবেন। এই আশা রেখে আমি নতুন যে সরকার এসেছে শুভেন্দু অধিকারীকে আমি কুর্নিশ জানাই। তিনি আমার কথা শুনে আমাদেরকে, তিনি আবার সঙ্গে সঙ্গে ভবানী ভবনে দিদির কাছে পাঠিয়েছিল। তেনার কাছে আমরা সব কিছু বক্তব্য আমাদের যেটুকুন বলার আমরা বলে এসেছি। তিনিও আশা দিয়েছে, আমি যা বলার বলেছে, আমাদেরকে ভরসা দিয়েছে, সেই ভরসা অনুযায়ী
আমরা এসেছি। আপনি মানে গিয়ে কি বললেন? কারণ এতদিন তো এত লড়াই করেছেন কিন্তু কোথাও বিচার পাওয়া যায়নি, সেই তারাই এতদিন ক্ষমতায় ছিল, তারাই জিতে গেছে। যারা খুন করিয়েছে তারাই তো শাসক দলে ছিল, তাদের কাছে আমি ন্যায় বিচারটুকুন বারে বারে চেয়েছি, তারা বিচার দেয়নি আমাকে। তারা আরও বিচারটাকে যাতে না পায় ধামা চাপা দেওয়ার জন্য রেখেছিল। কিন্তু এই নতুন সরকার এসেছে, তার কাছে আমি দাবিটা জানিয়েছি, তিনি ন্যায্য ন্যায় বিচারটাকে আমার পাওয়ার কথা বলেছে, আমাকে আশ্বাস দিয়েছে। যে প্রধানের কথা আপনি বললেন, সেই প্রধান এই মুহূর্তে তো এলাকায় রয়েছে, আপনাদের ওপর কোনো রকম কোনো প্রভাব এই এতগুলো বছরে আপনাদের উপর হুমকি বা অন্য কিছু এসছে? হ্যাঁ, বারে বারে তো আমাদের উপরে এখানে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী, যিনি প্রধান ছিল, তেনার কথাই এখানে গাছের পাতা পর্যন্ত লড়তো। কে ছিল? তার নামটা তো এখন বলাই যায়। তার নাম এখন আমি বলছি না, তেনার নামটা আমি যখন দেব পেপারে আমার চলে যাবে, সেই পেপারে গেলে তিনি তখন বুঝতে পারবে কে এই প্রধান এখানে যিনি ছিল, তার নামটাই যাবে। আচ্ছা, এবার প্রধানের সঙ্গে যারা এই যুক্ত ছিল, যারা সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, যারা এখানে মস্তানি করেছে, সেবিকরা, ভিলেজ পুলিশরা, প্রত্যেকের মধ্যেই জড়িত আছে আনিস খুনের। সেই ন্যায় বিচারের জন্যেই আমি সিএম সাহেবের দরবারে গেছি, তিনি আমাকে আশা দিয়েছে, আশাবাদী আমি আছি বিচারটুকুন পাবো। এই যে হুমকি অন ক্যামেরাতে তো আপনি যে অনেক বলেছেন, কিন্তু তার বাইরেও তো অনেক ঘটনা থাকে যেটা এতদিন তৃণমূল সরকার ছিল সেই প্রভাবে বলতে পারেননি। তো কী ধরনের হুমকি আপনাদের উপর আসতো? কারণ লড়াইটা তো আপনার কঠিন ছিল, মানে যথেষ্ট কঠিন। হুমকি কীরকম মানে আসতো? আমাকে থানায় তো আমার কথা নিতই না, এবং আমার ছেলে, ভাইপো আর আমার যারা সঙ্গী দিয়েছিল আনিস খুনের পরে, তাদের নামেও মিথ্যে মামলা 6টা 7টা করে দিয়ে রেখেছে। সেসব কথাও আমি সিএম সাহেবকে আমি জানিয়েছি। এখনো চলছে সে কেসগুলো আমাদের নামে চলছে, কিছু কেসে জামিন আছে, কিছু কেসে জামিনও হয়নি। সেই জন্য সিএম সাহেব বলেছে সেই সব কেসের যেটা কাগজটা আমাকে দেবেন, আমি থানায় জমা মিথ্যে করব। মামলা বলতে কি ধরনের মামলা তাদের উপর? মিথ্যে মামলা কীরকম করেছে, যারা ওদের পক্ষে তাদেরকে দিয়ে আমাদের নামে কেস করিয়েছে। মিচিমিচিকে মারধর করেছে, গালাগালি দিয়েছে, ইলেকশনের পর ইলেকশন কেস করেছে, ইলেকশন সংক্রান্ত যে মারধর করেছে, গালাগালি হ্যাঁ দিয়েছে, এই হিসাবে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে অনেকগুলো কেস দিয়ে রেখেছে। এখনো পর্যন্ত মানে কতজনকে কেস দিয়েছিল এরকম মিথ্যে মামলায়? আমার 2 ছেলেকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমার ভাইপোকে দিয়েছে, আমার ভাগনাকে দিয়েছে, নাতিকে দিয়েছে, আরও পাড়ার 2-4-5 জনকে দিয়ে রেখেছে কেস। আচ্ছা, আপনার ছেলে বিরোধী দল একটা করতো, আপনারাও বিরোধী দলের সমর্থক, তো কোথাও গিয়ে আপনাদের ওপর কি এই কারণেই রাগটা ছিল? হ্যাঁ, এই কারণেই তো রাগ। আমরা তো ওনাদের কথা শুনতাম না, ওনাদের তৃণমূল দলটাই করি না আমরা চিরস্থায়ী আমরা বামপন্থী, সিপিএম দরদি, সিপিএমকেই বারে বারে আমরা ভোট দিয়ে আসি। এই জন্য সেই কারণেই আমার ছেলেকে খুন করেছে। তিনি প্রতিবাদী ছিল, তিনি আলিয়া বিদ্যাসাগরে তিনি পড়াশোনা করতো, সেখানে সম্পদ একটা ওই মমতা ব্যানার্জি তিনি সেখানে সম্পদটাকে বিক্রি করে দিচ্ছিল, সেই সম্পদ আটকাবার জন্য সেখানে আন্দোলন করেছিল, তিনি সেখানের মুখ হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্যে এটাকে ওপর মহলে এডিসি এসপিকে দিয়ে থানাকে চাপ দিয়ে এখানের প্রধান এমএলএ তারা থেকে বৈঠকবাজি করে এই রাতের অন্ধকারে এই মেরে ফেলে দিয়ে এমএলএও গেছে। যুক্ত ছিল এর সঙ্গে এমএলএও যুক্ত ছিল। মানে আপনাদের বাড়ির মেয়েরা এই মানে বাইরে বেরোলে তাদের ওপর কোনো কটূক্তি বা তাদের ওপর কোনো হুমকি দেওয়া হতো কি? হুমকি দেওয়া হতো, কিন্তু এখন আর দেয়নি, দিতে পারে না। কেন? যেহেতু আমার বাড়ির সামনে পিকেট পুলিশ বসানো আছে, সেই হিসাবে আমি একটু শান্তিতে এখন আছি। নাহলে আমি মনে হয় আমি দেশে থাকতে পারতাম না, দেশ ছাড়া হয়ে যেতে হতো আমার। পুলিশ পোস্টিংটা তো তখন থেকেই রয়েছে। হ্যাঁ, পুলিশ পোস্টিংটা তখন থেকেই আছে, আনিস খুনের পর থেকেই রয়েছে। পুলিশি নিরাপত্তা যদি না থাকতো তাহলে আপনাদের তো আরও বেশি প্রাণের ঝুঁকি থাকতো। হ্যাঁ, 100 বার আমাদের পুলিশ পোস্টিং না থাকলে তো আরও বেশি আমাদের প্রাণের ভয় থাকতো। হয়তো বললাম কি, হয়তো আমরা দেশেই বাস করতে পারতাম। এই যে দেখুন আপনারা এরকম মানে বাইরে একাই তো বেরোন, আপনাদের মানে পার্সোনাল কোনো সিকিউরিটি বা সেরকম তো কিছু নেই। যখন এরকম একা বেরিয়েছেন, কখনো রাস্তায় হুমকি শুনতে হয়েছে, থ্রেট শুনতে হয়েছে কারোর থেকে? এর আগে যখন সরকার ছিল
খুব ভয় ভীতিতে আমাকে চলাফেরা করতে হতো রাস্তাঘাট। কিন্তু এই সরকার চলে যাওয়ার পর থেকে আর আমার এখন ভয় নেই। 15 বছর মানে 2022-এর মানে এই যে সরকারটা ছিল 2022-এর পর থেকে আপনাদের এই মানে এই বর্তমান সরকার আসা আগের কথাই বলছি, তখন যখন বাইরে বেরোতেন তখন আমাকে খুব ভয় ভীতিতে আমাকে চলতে হতো, আমাকে সাবধানে বেরোতে হতো। কেন কোন সময় রাস্তাঘাটে একা পেয়ে দুর্ঘটনা ঘটিয়ে দিবে। যেহেতু আমি আনিসের বাবা, আনিসকে যেমন খুন করে দিয়েছে সেই রকম হয়তো আমাকেও খুন করে দিতে পারতো। এই ভয়ে ছিল। এখন মোটামুটি এই সরকার চলে যাওয়ার পর এখন আর ভয়টা নেই। এখন এই মুহূর্তে মানে তদন্ত কোন জায়গাতে দাঁড়িয়ে, কি আপডেট এখন আপনাদের কাছে রয়েছে? তদন্তটা নতুন করে আমি আপডেট করাবার জন্য সেম সাহেবের কাছে গিয়ে দেখা করে এসেছি। আচ্ছা, তিনি আশ্বাস দিয়েছে আমার তদন্ত করাবার জন্য। এতদিন কি মানে বন্ধ ছিল? কেস চলছে, হ্যাঁ, সাক্ষী কোনো সময় নিচ্ছে কোনো সময় নিচ্ছে না। জাজ কোনো দিন সেই আনিসের যে দিনে কেসের ডেট করবে সেদিন হয়তো জাজ সেই দিনেও অ্যাকশন হয়ে যাচ্ছে। এই হিসাবে কেসটা বারে বারে ঝুলে পড়েই আছে। এটা মানে কবে থেকেই পিছিয়ে যাওয়ার ঘটনাটা শুরু হয়েছে? পিছিয়ে যাবার ঘটনাটা 2022-এ তো ঘটেছে, হ্যাঁ, ঘটনা- কিন্তু এটা 23-এর পর থেকে 23-এর পর থেকে মানে তদন্তে মানে রীতিমতো গাফিলতি ছিল। গাফলতি আছে, এখনও চলছে। এখনো আছে। হ্যাঁ, 2 বছর কেসটাকে পেছিয়ে দিল, আরও হয়তো 2 বছর আগে কেসটা এগিয়ে যাওয়ার কথা ছিল, আরও পেছিয়ে দিল। 4 বছর পেরিয়ে গেল, এখনও কেস সঠিক তদন্তটা হয়নি। এবং এই মুহূর্তে যারা মানে সেই দোষী মানে যাদেরকে আপনারা দোষী মনে করছেন তাদের এই মুহূর্তে কি অবস্থা, মানে তারা এই মুহূর্তে কীরকম পরিস্থিতিতে আছে? তারা এখন বিন্দাস ভালো অবস্থায় ঘুরছে ফিরছে। তারা জানছে আমাদের আর কিছুই হবে না, আনিসের কেসে আর তদন্ত সেরকম আগাবে না, আর কিছুই হয়তো আমাদের মানে হবে। সেই সিভিক ভলেন্টিয়াররা কি এলাকারই? সেই সিভিক ভলেন্টিয়ার যারা এখন আইনত, ওই মমতা ব্যানার্জি সেই সময় 2জনকে অ্যারেস্ট করিয়েছিল, আর 2জনকে কখন জামিন হয়েছে না হয়েছে সেটাও আমি জানি না। পুলিশ অফিসারের ড্রেসে যিনি ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি তার কি অবস্থা এখন? 4 জনের নামে তো কেস হয়ে আছে, 4 জন আর থানার বড় 5 জনের নামে কেসটা আছে। তারপরে যারা আমার গ্রামের যারা গুন্ডা বাহিনী তাদের নামে যেগুলো দিয়েছিলাম সেসব কাউকে অ্যারেস্ট করে না, তাদের নামে এখনও কেস আসে না। সেই জন্যেই আমি নতুন করে আমার কেসটাকে আবার শুরু করার জন্যই আমি সেম মানে সাহেব। গ্রামের যারা মানে গুন্ডা বাহিনী ছিল তারা বহাল তবিয়াতেই রয়েছে। হ্যাঁ, তারা বহাল তবিয়াতেই আছে, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এই হুমকিগুলো কি তাদের মাধ্যমেই আসতো আপনাদের? তাদের মাধ্যম দিয়ে হুমকি আসতো, তাদেরকে দিয়েই কেসগুলো করানো আছে সব আমাদের নামে। মিথ্যা কেসগুলো তাদেরকে দিয়েই করানো আছে। আচ্ছা, তারা কি মানে পুরোপুরি আপনাদের এলাকারই না পাশের এলাকারও রয়েছে? সবই পাশে এলাকারই ছেলে। এই মুহূর্তে তো মানে বিজেপি ক্ষমতায় এসছে, তারাও তো আপনাদের এক প্রকার বিরোধী দলই, তো এই বিরোধী দলের থেকে আশা আছে যে বিচার হবে? দেখো, আমি তো কোনো দল হিসাবে যাইনি। আমি মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সিএম, সেই সিএমের কাছেই আমি আবেদনটা করতে গেছি। সেই আবেদনটা করেছি, তিনি আমাকে কথা দিয়েছে, কথা রেখেছে, তিনি তদন্তটা করাবেন। তামান্নার মা গেল, তারপরে তো 2জনকে অ্যারেস্ট করা হলো, তো এটা কি আপনাকে আশা দিচ্ছে যে আপনার ছেলের কেসটাও আবার নতুন করে তদন্ত শুরু হবে বা তাদেরও গ্রেফতার করা হবে যারা যারা যুক্ত ছিল আপনাদের এলাকার যে সমস্ত গুন্ডা বাহিনী? হ্যাঁ, নতুন করে তো তদন্ত করার জন্যই আমি গেছি, সিএমের সঙ্গে দেখা করেছি। সেই আশাটা তো আমাকে দিয়েছে, আমি সেই আশাবাদী আছি। এই পরের আর 2 দিনে কোনো আপডেট এসছে যে তদন্ত শুরু হচ্ছে? একটা কথা কি বলবো আপনাকে, তদন্তটা আমি দেখা করে এসেছি, আমার কেসটা রানিং চালু আছে। নতুন করে আবেদনটা করেছি কেসটাকে আবার রিকভার করার জন্য। তিনি আমাকে ডেকেছে, আবার পরে আমার কিছু পেপার চেয়েছে, আমি পেপারটা পৌঁছাবো। আচ্ছা আচ্ছা, সেগুলো পৌঁছালে তারপর পুরোটা আবার শুরু হবে। এই মুহূর্তে কি মনে হয় যে 15 বছর তো অনেক সন্ত্রাস চলেছে, আপনাদের এলাকায় চলেছে, আপনার পরিবারের সাথে চলেছে, এবার কি মানুষ সেটা থেকে মুক্তি পেয়েছে মনে হয়? আশা করছি যে সরকার ছিল তিনি অনেক মিথ্যে মামলা, অনেক কিছু, অনেক লোককে ভুগিয়েছে, মারধর করেছে, ন্যায় বিচার তারা কেউই পায় না। আমি আশাবাদী
কি প্রত্যেকের যেমন ন্যায় বিচারটুকুন দেয় এই সরকার, এই জন্য সরকারের কাছে আবেদন করা। তা এইরকম এই যে মানে আপনার ছেলের মতন একটা মেধাকে এভাবে খুন করে দেওয়া হলো, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, যেই মেধারা আগামী দিনের ভবিষ্যৎ, এরকম তামান্না, সেও একটা বাচ্চা মেয়ে, তাকেও এইভাবে একই রকমভাবে খুন করা হয়েছে বোমা মেরে। তো এরা তো ভবিষ্যৎ ছিল, এই ভবিষ্যৎগুলোকে আগের সরকারের দুষ্কৃতীরা, গুন্ডারা যেভাবে খুন করেছে, আগামী দিনে যে এরকমটা মানে হবে না, এটা এই বিষয়ে কি আপনারা নিশ্চিত করেন সরকারকে পরিবর্তন হয়েছে? দেখো, সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন জনগণই করেছে, জনগণ উপকার পাওয়ার জন্যই করেছে। তারা তো চাইলে সরকার বদল করে কি আবার আমরা সেই গুন্ডা বাহিনীর মতো আমরা চলবো, কিন্তু এই সরকার আশা করি সঠিক পথেই চলবে, আইনত প্রত্যেকের ন্যায় বিচারটুকুন দেবে, অন্যায়কারীদের শাস্তি দেবে।